মায়াবতী, বলি কি কানে একদম তুলে গুজে রেখেছো, নাকি ইচ্ছা করেই বধির সেজে বসে আছো? সকাল 8টায় তোমাকে বলেছি আমার সুজি আর পরোটা বানিয়ে রুমে দিয়ে আসতে। এখন দুপুর 12টা পার হয়ে গেল। আমার ডায়াবেটিসের শরীর, খিদেই বুক ধড়ফড় করছে। তোমার এই নবাব জাতির মতো চলাচল আর কতদিন সহ্য করতে হবে আমার? মায়াবতী তাড়াহুড়ো করে সুজির বাটি আর রুটি প্লেটে সাজিয়ে টেবিলে গিয়ে রেখে দেয়। এরপর সে তার শাশুড়িকে বলে, মা, হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আসলে আজ সকালে বাবা বিছানা থেকে এক ফোঁটাও উঠতে পারছিলেন না। ওনাকে বাথরুমে নেওয়া, ওনার ঘরের বিছানার চাদর পরিষ্কার করা আর ওনার প্রেশারের ওষুধটা খুঁজে পাচ্ছিলাম না। এসব করতে করতে রান্নাঘরের জোগাড় একটু দেরি হয়ে গেল মা। আজকের মতো আমাকে একটু ক্ষমা করে দিন, আর কখনো এমন ভুল হবে না। রাখো তোমার এই রোজগার অজুহাত। প্রতিদিনের এক গল্প আমার আর ভালো লাগে না। ঘরের এই সামান্য কাজ করতেই কি তোমার দিন শেষ হয়ে যায়? এ বাড়িতে তোমাকে ধুমধাম করে বড় বউ করে এনেছি আমাদের সেবা করার জন্য, রানীর মতো বসে বসে শুধু খাওয়ার জন্য নয়। ওই ঠান্ডা বাসি খাবার আমি মুখেও দেব না। তোমার সুজি তুমি খাও, আর কুকুরকে খাওয়াও। মা, খাবারটা তেমন একটা ঠান্ডা হয়নি। আপনি না খেলে অসুস্থ হয়ে পড়বেন। আমি তো কাজে ফাঁকি দেই না মা, সারা সকাল এক পায়ে খাচ্ছি। চুপ করো, মুখে মুখে তর্ক করবে না একদম। এ বাড়িতে আমার কথাই শেষ কথা। বেশি ডানা গজিয়েছে তোমার, তাই না? শুধু ফাঁকিবাজি আর মুখের ওপর গোজর আপত্তি। যাও এখান থেকে, দূর হও। আমার মেজাজ আর খারাপ করিও না। মায়াবতী আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। হে বিধাতা, এই সংসারে নিজের সুখ, ঘুম, শান্তি সব বিসর্জন দিলাম, তবুও মায়ের মন একটুও গলল না। আমি কি করলে ওনার একটু ভালোবাসা পাবো? আমি তো সব সময় চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিছুতেই তো কারো মন মতো হতে পারছি না। তুমি একটু পথ দেখাও, আর সহ্য হয় না আমার। এমনভাবে মায়াবতী নানা রকম কথা ভেবে কান্না করতে থাকে। এরপর মা মায়াবতী, আবার রাবেয়া তোমাকে কঠিন কথা শুনিয়েছে, তাই না? আমার এই ভাঙা কান দুটো সব শুনতে পায় মা, কিন্তু এই অসাড় শরীর কোনো প্রতিবাদ করতে পারে না। আমার জন্যই আজ তোমার এই দশা। এই বুড়ো মানুষটার সেবা করতে গিয়েই তোমার সব কাজে দেরি হয়ে যায়। রাবেয়ার লাঞ্ছনা সহ্য করতে হয় তোমার, কিন্তু বেশি দিন আর দেরি নেই। দেখো, আমি ঠিক সুস্থ হয়ে যাব। আপনি এসব কি বলছেন? মা তো আমার মঙ্গলের জন্যই বকেন। আর চোখ লাল দেখানোর কারণ হলো আসলে বাতাসে একটু ধুলোবালি লেগেছে, আর আমার তো অ্যালার্জির সমস্যা, তাই সেটা বেড়ে গেছে হয়তো। আমাকে লুকিও না মা, আমি এই বাড়ির কর্তা হয়েও আজ জীবন্ত লাশ। রাবেয়ার বাপের বাড়ির সম্পত্তি আর ওনার পেনশনের টাকার ওপর এই পুরো সংসার চলে। আকাশ হয়তো কিছু কিছু করে টাকা দিচ্ছে, কিন্তু তারপরেও তো আমি কিছু করতে পারি না। তাই চাইলেও এখন অন্যায়ের প্রতিবাদ করতে পারছি না মা, তুমি আমাকে ক্ষমা করো। বাবা, প্রতিবাদ করলে যে অশান্তি আরও বাড়বে। আমি তো এই বাড়িকে নিজের বাড়ি ভেবেছি। আমার কপালে হয়তো কষ্টই লেখা আছে। ওপরওয়ালা যদি চান তবে একদিন আমারও সুখের দিন আসবে। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন বাবা, যেন আমি ধৈর্য না হারাই। এবার আপনি খেয়ে নিন, আমি গিয়ে মায়ের ঘরটা পরিষ্কার করে আসি। এরপর মায়াবতী খাবার রেখে তার শাশুড়ির ঘরে যায়। অন্যদিকে আরিফ অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরতেই রাবেয়া বেগম ড্রয়িং রুমে গিয়ে আরিফকে বলে, তুই তো দিনরাত বাইরে জান লড়িয়ে খাচ্ছিস, কিন্তু তোর বউয়ের দেমাগ দিন দিন আকাশচুম্বী হয়ে যাচ্ছে। আজ আমাকে দুপুর পর্যন্ত এক ফোঁটা পানিও দেয়নি, না খাইয়ে রেখেছে। আমি নাকি এই বাড়ির কেউ না? ও নিজেই এই সংসার চালাতে চায়। আমার দিকে তাকানোর নাকি ওর সময় নেই। কি? মায়াবতীর এত বড় সাহস! ও তোমাকে না খাইয়ে রাখে? মা, আমি ওকে কতবার বুঝিয়েছি জানো, যে আমার মা আমার প্রাণ, মায়ের সেবা সবার আগে। এই মেয়েটা দিন দিন পশুর চেয়েও অধম হয়ে যাচ্ছে। আমি আজই এর একটা চূড়ান্ত ব্যবস্থা করছি। ওকে পিটিয়ে পিঠের চামড়া তুলে দেব আজ। না আরিফ, মেরে কেটে আর লাভ হবে না। ওর লজ্জা শরম সব ধুয়ে মুছে গেছে। হাজার মারলে ওর স্বভাব ঠিক হবে না। ও নিজেকে এই বাড়ির একমাত্র রানী মনে করে, কারণ ও জানে ও ছাড়া তো তোর আর কোনো গতি নেই। তাই আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। তুই যদি আমার কথা রাখিস, তবে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। মা, তুমি আমার জন্মদাত্রী। তোমার সুখ আমি নিজের জীবনও দিয়ে দিতে পারি। তোমার কোনো সিদ্ধান্তে আমি কখনোই না করব না। তুমি যা বলবে আমি সেটাই করব। বলো মা, কি করতে হবে? শোন তাহলে, আমার এক দূর সম্পর্কের মামাতো ভাইয়ের এতিম মেয়ে আছে, নাম তানিয়া। মেয়েটা খুব শান্ত, রূপবতী আর লক্ষ্মী। আমি চাচ্ছি তুই তানিয়াকে বিয়ে করে ঘরে নিয়ে আয়।
একটা সতীন ঘরে এলে মায়াবতীর সব অহংকার এক নিমিষে মাটিতে মিশে যাবে। ও আর কখনো আমার অবাধ্য হওয়ার সাহস পাবে না। এরপর আরিফ আর কিছু না বলে মায়াবতীর কাছে যায়। এই মুহূর্তেই ঘর থেকে তোমার সব জিনিসপত্র নিয়ে ছাদের ওই স্টোর রুমে চলে যাও। আজ থেকে তোমার থাকার জায়গা ওখানেই। এই ঘরে তোমার আর কোনো অধিকার নেই। আরিফ, এটা তুমি কি বলছো? হঠাৎ করে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ কেন? একটা বছর ধরে আমি এই ঘরে আলো বাতাসে তোমার সুখ দুঃখের সঙ্গী হয়ে সংসার করছি। আমার কি অপরাধ হলো যে আমাকে চাকরানির মতো তাড়িয়ে দিচ্ছ? আমাকে কেন দূরে সরিয়ে দিচ্ছ তুমি? তুমি নিজের মনকে জিজ্ঞেস করো, মাকে না খাইয়ে রাখা, মায়ের মুখে মুখে তর্ক করা, এসবের শাস্তি এটা। আর শোনো, লুকিয়ে লাভ নেই, আগামী সপ্তাহে আমি আবার বিয়ে করছি। মায়ের পছন্দ করা একটা সুন্দর মেয়ে এই ঘরে আসবে। তাই বলছি, বেশি নাটক না করে সোজা এখান থেকে চলে যাও। না আরিফ, দোহাই তোমার, এমন নিষ্ঠুর কথা বলো না। আমি তোমার বিবাহিতা স্ত্রী, তোমার অর্ধাঙ্গিনী। আমার কি কোনো ভুল ত্রুটি শুধরে নেওয়ার সুযোগ দেবে না? তোমার মায়ের কথায় তুমি অন্য একটা মেয়েকে এই জীবনে জড়িয়ে নেবে? আমার জন্য কি তোমার মনে এক ফোঁটা ভালোবাসাও নেই? একটুও মায়া অবশিষ্ট নেই? এতদিনে কি তোমার মনে আমি একটুও জায়গা করে নিতে পারিনি বলো? শোনো মায়াবতী, তুমি যদি আমার সাথে 1000 বছরও সংসার করো, তবুও আমার মায়ের পায়ের নখেরও সমান হবে না তুমি। আমার মা আমার কাছে শেষ কথা। বেশি কথা বাড়িয়ে নিজের সম্মান হারিও না। এই ঘর থেকে এখনই বের হও বলছি। মায়াবতী আর কোনো কথা বলে না, নিথর দেহের মতো কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর কিছুদিনের মধ্যেই ধুমধাম করে রাবিয়া বেগম সুন্দরী মেয়ে তানিয়ার সাথে আরিফের বিয়ে দিয়ে দেয়। প্রথম কয়েকদিন তানিয়াকে মোমের পুতুলের মতো সাজিয়ে রাখলেন রাবিয়া বেগম। মায়াবতীকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো। তাকে সবসময় নানা রকম কাজে ব্যস্ত রাখা হতো। আর তানিয়াকে রাবিয়া বেগম নিজের পাশে বসিয়ে গল্প করতেন। মায়াবতী সকালের নাস্তা দিয়ে যাওয়ার পর থেকে যে হাওয়া হয়ে গেল, এখনো আমার কফি খাওয়া হলো না। নবাব জাতি কি আবার ঘুমাতে গেলেন নাকি? তানিয়া লক্ষ্য করলো মায়াবতী পেছনের দরজা দিয়ে বালতি হাতে আসছিল। মায়াবতী কিছু বলার আগেই তানিয়া গিয়ে রাবিয়া বেগমকে বলে, মা, আপনি আপাকে এভাবে কেন ডাকছেন? উনি তো ভোর 5টা থেকে উঠে পুরো বাড়ির সমস্ত কাজ করছে, আর আপনি কফির কথা বলছেন? আপনার কফি তো আমিই বানিয়ে দিতে পারি। আরে তানিয়া মা, তুমি কেন ওসব করতে যাবে? তুমি এই বাড়ির নতুন বউ, তুমি আরাম করবে, শপিং করবে। মায়াবতী এই বাড়ির কাজের লোক ছাড়া আর কিচ্ছু না। ওর কাজই হলো খাটাখাটনি করা। তুমি ওর সাথে বেশি মেলামেশা করবে না। ও খুব অলস আর মুখখরা মেয়ে। মা, উনি যদি অলস হতেন তবে এই বিশাল বাড়িটা এত ঝকঝকে থাকতো না। আর উনি তো আপনার ছেলের প্রথম স্ত্রী, ওনাকে কাজের লোক বলাটা কি ঠিক হচ্ছে? এ বাড়ির নিয়মকানুন তুমি এখনো জানো না তানিয়া। আমি যেটা বলি সেটাই নিয়ম। তুমি নিজের ঘরে যাও, এসব নিয়ে নাক গলাতে হবে না তোমার। তানিয়া আর কিছু না বলে চুপ করে নিজের ঘরে গেল। কিন্তু তার মনে অন্যায়ের বিরুদ্ধে এক তীব্র ক্ষোভের জন্ম নিল। সে বুঝতে পারল মায়াবতীর সরলতার সুযোগ নিয়ে এখানে অমানবিক অত্যাচার করা হচ্ছে। আপা, ভেতরে আসতে পারি কি? তুমি এখানে কেন এসেছো তানিয়া? মা যদি জানতে পারেন তুমি এই নোংরা ছাদের ঘরে এসেছো, তবে ওনার রাগের সীমা থাকবে না। তুমি তো এই বাড়ির নতুন রানী, আরিফের আদরের বউ। আমার মতো অলক্ষী আর অপয়া মানুষের ছায়া থেকে তোমার দূরে থাকাই উচিত। আপা, দোহাই আপনার, আমাকে পর ভাববেন না। এই নিষ্ঠুর সমাজ আর এক লোভী শাশুড়ি আমাদের একে অপরের শত্রু অর্থাৎ সতীন বানিয়ে দাঁড় করিয়েছে ঠিকই, কিন্তু আমার চোখে আপনি আমার বড় বোন। আমি এক এতিম মেয়ে, আমার মা বাবা কেউ নেই। মামারা নিজের বোঝা কমাতে এই খ্যাপাটে পরিবারে আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আমি কোনোদিনও কারো অধিকার কেড়ে নিতে আসিনি আপা। মা আপনার সাথে যা করেছেন তা ঘোর অন্যায়, আর আমার স্বামী যা করেছে তা কাপুরুষতা। তুমি আমার জন্য এত বড় কথা বলছো, কিন্তু তানিয়া, মা খুব ভয়ঙ্কর মানুষ। ওনার কথার বাইরে এই বাড়িতে একটা পাতাও নড়ে না। আরিফ মায়ের কথায় অন্ধ। তুমি যদি আমার পক্ষ নাও তবে তোমার কপালেও এই স্টোর রুম জুটবে। জুটুক আপা, অন্যায়ের কাছে মাথা নত করার চেয়ে স্টোর রুমে থাকা অনেক সম্মানের। আজ আমি শপিং করতে গিয়েছিলাম। আমি আপনার জন্য এই শাড়িটা কিনেছি। আমি মায়ের সামনে কিছু বলিনি, কিন্তু এটা আমি আপনার জন্যই এনেছি। আজ থেকে আমরা দুজনে মিলে এই অন্যায়ের অবসান ঘটাবো। আপনি আর একা নন আপা,
এখন থেকে আপনার এই ছোট বোন আপনার ঢাল হয়ে দাঁড়াবে। এসব কথা শুনে মায়াবতী আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তানিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই দিনের পর থেকে তানিয়া মায়াবতীকে সমস্ত কাজে সাহায্য করতে শুরু করে। তারা দুইজন একসাথে বসে গল্প করে। এমনভাবেই কিছুদিন কেটে যায়। এমনই একদিন, তানিয়া, তোমাকে কি আমি এই শিক্ষা দিলাম? আর তুমি কি করছো? এই মায়াবতীর সাথে তুমি রান্নাঘরে কেন হাত মিলিয়েছো? আমি তোমাকে বারণ করেছি না ওর ছায়া পর্যন্ত না মারাতে? ও এই বাড়ির অভিশাপ। ওর সাথে তুমি কেন এত পীড়িত দেখাচ্ছ? মা, আপনি ভুল ভাবছেন। উনি এই বাড়ির অভিশাপ নন। উনি এই বাড়ির বড় বউ এবং আমার বড় বোন। আর আজ থেকে ঘরের কোন আর আজ থেকে ঘরের কোনো কাজ মায়াবতী আপা একা করবে না। আমরা দুজনে মিলে ভাগ করে করব। শুধু ঘরের কাজই নয় মা, সুখে দুঃখে স্বামীর ভালোবাসাও আমরা দুজনে সমানভাবে ভাগ করে নেব। এতে তো আপনার বা আরিফের কোনো আপত্তি থাকার কথা নয়। কি, তোমার এত বড় স্পর্ধা? তুমি কাল এসে আজ আমার মুখের উপর উল্টো যুক্তি দেখাও। আমার অন্ন ধ্বংস করে আমারই বদনাম করছো। আমি ভেবেছিলাম তুমি শান্ত এতিম মেয়ে, গুছিয়ে সংসার করবে। এখন দেখছি তুমি মায়াবতীর চেয়েও বড় বিষাক্ত নাগিনী। আরিফ আজ অফিস থেকে আসুক। ওকে দিয়ে যদি আমি তোমাকে ডিভোর্স না দেওয়াই, তবে আমার নামও রাবিয়া বেগম নয়। আমি আরিফের তৃতীয় বিয়ে করাবো। তবুও তোমাদের এই জোট আমি ভাঙবো। করিয়ে দিন মা, একটা কেন, ছেলের আরো 10টা বিয়ে করান। তবে মনে রাখবেন, তৃতীয় বা চতুর্থ জন যে আসবে সে হয়তো আমার মতো এতিম বা মায়াবতী আপার মতো সরল হবে না। সে এসে হয়তো আপনার এই পুরো আলিশান বাড়িটাই নিজের নামে লিখে নিয়ে আপনাকে এই বুড়ো বয়সে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দেবে। তখন কিন্তু এই মায়াবতী আপা আর আমি ছাড়া আপনার পাশে কাঁদার জন্য কেউ থাকবে না। রাবিয়া বেগম এসব কথা শুনে রাগে অপমানে সেখান থেকে চলে যায়। কিন্তু তানিয়া মনে মনে শাশুড়িকে সাহেস্তা করার প্ল্যান করতে থাকে। এমনই একদিন, রাবেয়া, আমি আজ এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। আমার জিনিসপত্র গোছানো শেষ। কি বললে তুমি? তুমি চলে যাচ্ছ? এই বুড়ো বয়সে হার্টের রোগী হয়ে এই পঙ্গু শরীর নিয়ে তুমি কোথায় যাবে শুনি? আর কোন সাহসে তুমি এই বাড়ি ছাড়ার কথা বলছো? এই বাড়ি, এই সম্পত্তি সবই তো তোমার। তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ রাবিয়া, আমার যেতেই হবে। এসব বাড়ি সম্পত্তির আমার কোনো লোভ নেই। আমি চলে গিয়ে অন্য কোথাও বৃদ্ধাশ্রমে থাকবো। না হয় এই বয়সে এসে কোনো বিধবা বা অসহায় নারীকে বিয়ে ওনার ঘরে ঘর জামাই থাকবো। কিন্তু তোমার মতো অহংকারী, যে নিজের সামান্য জেদ আর সুখের জন্য অন্যের নিরাপরাধ মেয়ের জীবন ধ্বংস করতে পারে, তার সাথে এক ছাদের নিচে আর এক মুহূর্তও সংসার করব না। তুমি পাগল হয়ে গেছো হামিদ। মাথা ঠিক আছে তোমার? এই বুড়ো বয়সে নাতিন বউ ঘরে আনার বয়সে তুমি দ্বিতীয় বিয়ে করবে? লোক সমাজ, আত্মীয় স্বজনের কাছে আমার মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না। মানুষ আমাকে থুতু দেবে। 30 বছরের সাজানো সংসার তুমি এভাবে এক নিমেষে ভেঙে দিতে পারো না। আমার প্রতি, আমাদের এই এত বছরের সম্পর্কের প্রতি তোমার কি একটুও মায়া আর ভালোবাসা নেই? কেন মা, আজ আপনার বুকে এত বড় আঘাত লাগলো কেন? 30 বছরের সংসার ভাঙার ভয়ে আপনার চোখ দিয়ে আজ টপ টপ করে জল পড়ছে। অথচ মাত্র কয়েকদিন আগে, 1 বছরের মাথায় আপনি মায়াবতী আপার সাজানো সংসারটা চোখের পলকে ভেঙে ওনাকে স্টোর রুমে তাড়িয়ে আরিফকে আবার বিয়ে করালেন। তখন কি আপনার একবারের জন্য মনে হয়নি একটা মেয়ের বুকে কতটা কষ্ট হতে পারে? না হামিদ, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি মরে যাব। এই বুড়ো বয়সে অপমান আমি সইতে পারবো না। আমি অনেক বড় পাপ করেছি মা। আমি অন্ধ অহংকারে আর ক্ষমতার লোভে মেতে আমার নিজের সোনার সংসারটা নিজ হাতে পুড়িয়ে ছারখার করতে বসেছিলাম। আমার ছেলের অন্ধ ভালোবাসার অপব্যবহার করে আমি তোমাদের দুজনের জীবনটাই নরক বানিয়ে দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমাকে এই শাস্তি দিও না। মা, আপনি প্লিজ এমন করবেন না। আপনি আমাদের গুরুজন, আমাদের মা। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমরা আপনাকে কখনো ছেড়ে যাব না মা। তারা এভাবে কথা বলছিল, এমন সময় সেখানে আরিফও চলে আসে আর তাদের সমস্ত কথা সে শুনে ফেলে। মায়াবতী, তানিয়া, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি মায়ের অন্ধ ভক্ত হতে গিয়ে নিজের বিবেক হারিয়ে ফেলেছিলাম। আজ বাবার এই রূপ না দেখলে আমি কখনোই বুঝতাম না যে আমি কতটা অন্যায় করেছি। আজ থেকে আমার জীবনে তোমাদের দুজনের স্থান সমান এবং সম্মানের। আমি আজ সবার সামনে কথা দিচ্ছি, আজ থেকে আমার এই 2 বউ আমার ঘরের লক্ষ্মী, আমার নিজের মেয়ে। ওদের ওপর আর কখনো কোনো অন্যায় হতে দেব না।
এভাবেই তানিয়ার অসামান্য বুদ্ধিমত্তা, সাহস এবং মায়াবতীর নিঃস্বার্থ ও পবিত্র ক্ষমার কারণে একটি নিশ্চিহ্ন ধ্বংসের হাত থেকে বেঁচে গেল পরিবারটি। অহংকারের মেঘ কেটে গিয়ে রাবেয়া বেগমের সেই পরিবারে আবার নতুন করে সুখ, শান্তি ও ভালোবাসার সূর্য উদয় হলো।